স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ দিন, এখনও কান্নায় বুক ভাসাচ্ছেন আন্দোলনে আহত অনেক শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই এখনও পাননি কোনো সহায়তা। দিন কাটছে মানবেতর, চালিয়ে নিতে পারছে না চিকিৎসা। বুক ভরা ব্যথা নিয়ে গণহত্যায় জড়িতদের বিচার চাইছেন সন্তানহারা বাবা মায়েরা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন কিশোরগঞ্জের এই যুবক। দুই চোখেও আর ভালো দেখতে পান না। বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। ৩ মাস আগে এরকম আশ্বাস তারা দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করার এরকম। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে বহাল করার জন্য লিখিতভাবে তারা স্টেটমেন্ট দেখ আমাদের কাছে। সরকারের কাছে চিকিৎসা নিশ্চিতের দাবি করতে করতে ক্লান্ত আরেক যুবক। এখন আর কথাই যেন বেরুচ্ছে না তার। ছাত্র জনতার বিপ্লবের ১০০ দিন আর অন্তর্বর্তী সরকারের পার হয়েছে ৩ মাস, অথচ হাসপাতালে হাসপাতালে ভোগান্তির শেষ নেই আহতদের। বাধ্য হয়ে অনেকেই নেমেছেন রাস্তায়। এখনও কান্না যেন থামছেই না সন্তানহারাদের। রাগে ক্ষোভে অনেকে বলছেন গণ অভ্যুত্থানই তাদের চূড়ান্ত বিজয় নয়, মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এই উত্তাপকে ধারণ করে আমাদের সামনের দিনের যে লড়াই, সেই লড়াইকে আমরা আরো বেশি দুর্বার গতিতে এখানে এগিয়ে নিয়ে যেতে চাইব। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের স্মৃতিচারণে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। কোটি টাকা বিনিময়ে আমি আমার সন্তানদের পাবো না। আজ ৩-৪ মাস হয়ে যাইতেছে আমার সন্তান আবার মা কইয়া ডাকে। সবকিছুই ধ্বংস করে দিচ্ছে, কোনোভাবেই ভালো লাগতেছে না। কোথায় যাবো, কি করবো, কোনোভাবেই ভালো লাগতেছে না। বর্তমান যে সরকার আছে তার কাছে বিশেষ চাই। বিপ্লবের ১০০ দিন উপলক্ষে ঢাকা ও জেলা শহরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার দরকার, আর এই সংস্কারের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের রক্তের ঋণ শোধ করার চেষ্টা করা হবে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার। সংস্কারের পর সবার ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী রোড ম্যাপ তৈরি হবে বলেও জানান তিনি। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৮ই আগস্ট থেকে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো। সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদকসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে। রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদারের মতে এসব সংস্কারের মধ্য দিয়েই তৈরি হবে নির্বাচনের রোডম্যাপ। নির্বাচনী পদ্ধতি, নির্বাচনী ব্যবস্থা এবং আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের সংবিধান নিয়ে অনেক প্রশ্ন, আমাদের ব্যাপক দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এইসব সমস্যার সমাধান করা দরকার। এই জন্যই অনেকগুলো সংস্কার দরকার। সংস্কার প্রস্তাব আমরা একত্রিত করছি। তা নিয়ে যে সংলাপ হবে, সংলাপ থেকে ঐক্যমত্য হবে, ঐক্যমত্য থেকে যে নির্বাচনী দিনক্ষণ নির্ধারিত হবে। তিনি বলেন, অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে এই সংস্কার দরকার। ১৫০০ বেশি ব্যক্তির প্রাণহানি ঘটেছে, ৩০,০০০-এর মতো ব্যক্তি আহত হয়েছে। তো এখন এই রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে, যাতে অতীতের পুনরাবৃত্তি আবার না ঘটে। তো সেই কাজটাই এখন চলছে। নিশ্চিত আমরা একটা ঐক্যমতে পৌঁছে অগ্রসর হতে পারব। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা সংস্কার কমিশনগুলোর। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তাতে সবার আগে দরকার রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার কার্যক্রম যথাযথ না হলে যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ সংস্কারের মূল লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল। সকালে জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কারমুখী গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে কাজ করবে এই দল। এ সময় জানানো হয়, সংস্কারবাদী পার্টির লক্ষ্য গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতি দূর করা,
প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সোহেল রানা মনে করেন, সংস্কারে পরিবর্তন এবং পরিবর্তনই বাংলাদেশ। বলেন, সংস্কার হবে ব্যক্তি থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে। প্রতিটি নাগরিকের দায়িত্বই হবে নিজ নিজ অবস্থান থেকে সংস্কার কার্যক্রম শুরু করা, তবেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, নির্বাচন ব্যবস্থা সহ নানা ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। তাদের প্রকাশিত প্রতিবেদনে এসব সংস্কার পরিকল্পনাকে উচ্চাকাঙ্ক্ষী আখ্যা দিয়ে এর চাপ সরকার কতটা সামলাতে পারবে তা নিয়েও বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দুর্নীতি, অনিয়ম প্রশাসন ও বিচার ব্যবস্থায় দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার প্রেক্ষিতে বর্তমান সরকারের চ্যালেঞ্জ ও বাস্তবতার ভিত্তিতে পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা এবং প্রশাসনের আওয়ামী পন্থীদের অসহযোগিতাকে সংস্কারের অন্তরায় মনে করে সংস্থাটি। নিরাপত্তা খাত, অর্থনৈতিক নীতি এবং বিচার ও জবাবদিহির বিষয়টিকে বিশেষভাবে লক্ষ্য দিতে পরামর্শ দেওয়া হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন দিতে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি ও ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নেন তাবলিগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা। আগামী 2 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের ঘোষণা দেন তারা। কাকরাইলে মার্কাজ মসজিদে নিয়ম অনুযায়ী 14 দিন থাকবে সাদপন্থীরা আর 28 দিন থাকবে জোবাইরপন্থীরা। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাদপন্থীরা। পূর্ব ঘোষণা দিয়ে সকাল থেকে মসজিদের আশপাশ এলাকায় অবস্থান নেয় তারা। সারা পৃথিবীর সকল মুসলমান একভাবে আমরা একত্রিত হয়ে দ্বীনের খেদমত করতে পারি। ইসলাম আমাদের একটা হোক, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। আমরা যে প্রত্যেকটা মুসলিম এক হোক, আর অন্য কিচ্ছু না। যে কোনো মূল্যে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি এবং এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতে এক দফা দাবি জানায় তারা। মাওলানা সাদ সাহেব যখন বাংলাদেশের মাটিতে আসবে, এরা সবাই যখন বসবে, তাহলে মুসলমানের যে বিভেদটা আছে ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই মিটে যাবে। তো তারা যে ভুলের ভিতরে আছে, আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে তারা সেই ভুল থেকে ফিরে আসেন। আরও স্বচ্ছ হয়ে যাবে যদি হযরত মাওলানা সাদ সাহেব যদি বাংলাদেশে আসে, তাহলে এটা প্রকাশ হয়ে যাবে। সাদ সাহেবের মুখে আমরা শুনতে চাই যে সে বলছে কিনা এই ধরনের কথা। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশ এলাকায় জোরালো অবস্থানে মাওলানা সাদ অনুসারীরা। জুমার পর মসজিদে ফিরে যান তারা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গেল 5 নভেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা করে মাওলানা জোবাইর অনুসারী আলেম ও ওলামারা। সে সময় তারা মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায়, এই সরকারেরও পালাইবা। সারা বিশ্বের তাবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তাবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। কাকরাইলে দুই দলের কর্মীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নেয় দুই পক্ষই। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন করেছে শিক্ষার্থীরা। পরে উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা বাতিলের বিষয়ে রিভিউ কমিটি করার জন্য উপাচার্য সোমবার পর্যন্ত সময় নিয়েছেন। এর মধ্যে রিভিউ কমিটি না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উপাচার্য জানান, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের বিষয়ে আগামীকালের মধ্যে রিভিউ কমিটি গঠন করা হবে। সেখানে শিক্ষার্থী প্রতিনিধি সহ অংশীজনদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।